বলুন কেমন আছেন? আজকে প্রথম আপনার সাথে সাক্ষাৎ। সব সময় তো অনলাইনেই দেখি, ক্লাস করাই। তবে সেই যে দেখেছিলাম মহেশপুরে গিয়ে, মে সেই মাসে। একদম সে তখন থেকে এখন আপনাকে অনেকটা হালকা লাগছে। তা বলুন কেমন আছেন? মানে কেমন আছি যদি বলতে হয় তাহলে এক কথায় তো এটা শেষ করা যাবে না। মানে গত মে মাসের আগে অবধি আমার এই বাঁ পাটা নিয়ে খুবই কষ্টে ছিলাম। তো এখন আমি অনেক ভালো আছি, মানে আমার 75% প্রবলেম প্রায় কমেই গেছে। তো গত 1 বছর ধরে আমি বাঁ পাটা মুড়ে মোটামুটি বসাতো। বছর খানেকের কাছাকাছি হচ্ছে আপনি আমার কাছে যোগাসন করছেন না? না না না, আমি জয়েন করেছি আপনার কাছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি। কিন্তু তখন আমি যথেষ্টই ফাঁকিবাজ ছিলাম। তো তার 2 মাস পর থেকে আমি মোটামুটি একটু সিরিয়াসলি মে মাস থেকে করছি। তো এখন আপনার মানে প্রথমে যেটা হতো যে আমি পা মুড়ে বসা তো দূরের কথা, অল একদম টাইম। আগের কথা বলুন। হ্যাঁ, একদম আগে আমি মানে 1 ফেব্রুয়ারি বছর মাসের আগে আগে কি আপনার পরিস্থিতি কাছে ছিল? জয়েন করার আগে আমার যে পরিস্থিতিটা ছিল সেটা হচ্ছে যে মানে আমি বাপাটা কোনোভাবেই মুড়তে পারতাম না, মানে মোড়ার কথা ভাবতেই পারতাম না। সেকেন্ড হচ্ছে যে অল টাইম আমার একটা মানে ব্যথা থাকতো। ব্যথা মানে বেশ ভালো রকম ব্যথা, রাত্রে শুতে পারতাম না। তো হাঁটতে প্রচন্ড কষ্ট হতো, পেন হতো, এক ফোঁটাও দাঁড়াতে পারতাম না। এরকমও হয়েছে স্কুল যাব বলে বেরিয়েছি, মাঝ রাস্তায় গিয়ে বাড়িতে ফোন করতে হয়েছে যে আমার পাটা লক হয়ে গেছে, আমি আর এক পাও এগাতে পারছি না। আচ্ছা, এরকমও মাঝ পরিস্থিতি, রাস্তায়? হ্যাঁ মাঝ রাস্তায় এরকমও পরিস্থিতি হয়েছে। তখন তো কি আপনি বাড়ি ফিরে আসলেন নাকি স্কুলে গেলেন? না, স্কুলে যেতাম তখন আমাকে ওই হাঁটার রাস্তাটুকুনি আমাকে আমার হাজবেন্ড স্কুটারে করে দিয়ে আসতেন। তারপরে আবার আস্তে আস্তে একটু পর থেকে আবার সচল হতো, এবং একটুও জোরে আমি হাঁটতে পারতাম না, খুব ধীরে ধীরে আমাকে হাঁটতে হতো। আর শোয়ার সময় আমার ভীষণ একটা মানে বিভীষিকা থাকতো, কারণ আমি এই পাটা কিভাবে রেখে শোবো বুঝতে পারতাম না। এই পা রাখার জন্য আমার অধিকাংশ দিন ঘুম হতো না। তো এরকম যখন পরিস্থিতি, তো আমাদের স্কুলের ইতিলতা ম্যাম, মানে ইতিলতা দি, উনি আপনার কাছে অনেকদিন ধরে করেন যোগা, একদম। এবং সেখানে উনি অনেক ভালো আছেন। তখন আমার এই সমস্ত কথাগুলো শুনে উনি আপনার সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিলেন, এবং তারপরে বললেন যে তুই এখানে কর, তুই দেখ ডেফিনেটলি তুই অনেকটাই ভালো হয়ে যাবে। তারপরে তো আপনার সাথে যোগাযোগ হলো, কিন্তু প্রথম 2 মাস তো আমি একটু মানে কি বলবো, একটু ফাঁকিবাজি করেছি। তো তারপরে এখন মোরালেস চেষ্টা করি একটু রেগুলারিটি মেনটেন করতে। কিন্তু ওই যে বললাম যে আমি মানে অনেক ভালো আছি, 75% মতন আমি ভালো আছি। মানে এই হাঁটুটা আমি কোনোদিন মোড়ার এখন কথা তো চিন্তা করতাম অনেকক্ষণই না। বসে হ্যাঁ, আছেন আমি পা এখনো মুড়ে। 5-7 মিনিট এইভাবে বসে আছি, আরো কিছুক্ষণ থাকতে পারবো। এটাই অ্যাচিভমেন্ট। এটাই আমার অ্যাচিভমেন্ট। মানে এটা যেদিন হয়েছে, যেদিন আমি প্রথম দেখলাম যে আমি হাঁটুটা মুড়ে 5-7 মিনিট বসতে পারছি, মানে সেদিন যে আমার মনে হচ্ছে যে আমি যেন একটা কি পেয়ে গেছি। মানে আমি এটা ভাষায় বর্ণনা করতে পারবো না, এবং এর ফুল ক্রেডিট আপনার। এবং আপনি রেগুলার ক্লাস জয়েন করেছেন, এত সাংসারিক চাপ, স্কুলের চাপ, সবকিছুর পর আমাকে যে 1 ঘন্টা সময় দিয়েছেন, সেটারই ফলস্বরূপ আপনি এটা পেয়েছেন। না, সেটা তো 100বার ঠিক কথা, কিন্তু গাইডেন্সটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, সেটাও তো সেটা আমি আছে। অস্বীকার করতে পারবো না যে আপনি প্রপারলি আমাকে গাইড করেছেন, আমার প্রবলেমটা কিভাবে সলভ হবে সেই সেই জিনিসগুলো আপনি আমাকে করিয়েছেন। তারপরে এই যে আপনি বললেন আমাকে হালকা লাগছে, এর মধ্যেও মানে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে আপনি আমাকে বলেছেন যে এইভাবে এইভাবে খাওয়া দাওয়াটা করতে। তো সেটা প্রথম প্রথম কষ্ট হলেও এখন আমি ওটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। তো তাতেও আমি দেখলাম যে আমার এই মাস তিনেকের মধ্যে অন্তত 4 কেজি ওজন আমার কমেছে। 3 মাসে 4 কেজি, হ্যাঁ, এটা তো খুব মানে ভালো কথা। হ্যাঁ। মানে এই যে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে যে 10 দিনে 10 কেজি কম, হুম হুম এগুলো ভীষণ আনহেলদি। মানে ধরুন হঠাৎ করেই আপনার শরীর থেকে ফ্যাট লস হয়ে যাচ্ছে। হুম মানে আমাদের শরীরের তো একটা জল রয়েছে, হুম সেই জলটার ঘাটতি সবার আগে হয়। হয়। তো সেই দিক থেকে আমাদের একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে চলতে হয়। ধরুন প্রথম 21 দিন এমনটা করলাম যে এক্সারসাইজ করব 21টা দিন, হতে পারে 12 দিন ক্লাস জয়েন করলাম,
বাকি দিন দিনগুলো আমরা 9 দিন মতো নিজেদের মতো 15 মিনিট 20 মিনিট যা ক্লাসে আপনি শিখছেন একটু বডি মুভমেন্ট করলেন, কিন্তু সেই সময়টা আপনি নির্দিষ্ট রাখুন। হুম। এই যে নিয়ম মাফিক যদি আপনি 21 দিনের একটা হ্যাবিট তৈরি করেন, তারপর এবার আসছে পরের 21 দিনে, তখন আপনি ধীরে ধীরে খাওয়া দাওয়ার উপর একটু নজর দিলেন, যে প্যাকেট জাতীয় খাবার অ্যাভয়েড করব, বাইরের জাঙ্ক ফুড অ্যাভয়েড করব, ঘরের অয়েলি ফুড বা ময়দা, তেল মশলা, সাদা মিষ্টি, তেল, চিনি, নুন, এগুলো একটু যতটা কমিয়ে কমিয়ে খাওয়া যায় আর কি সেটা চেষ্টা করব। কিন্তু যখন মানুষ ভর্তি হয় প্রথমেই যে কি ডায়েট করব, একটা ডায়েট চার্ট দিয়ে দাও, কদিন ক্লাস করব, 6 দিন ক্লাস হয় তোমার কাছে, 6 দিনই আমি ক্লাস করতে চাই, মানে চাইলে রবিবারেও ক্লাস করবে, এরকম একটা মানসিকতা। কিন্তু সেটা বেশি দিন ধরে রাখা যায় না। যায় না। কিন্তু যদি এই 21 দিনের রুলসটা ফলো করা যায়, যে ক্লাস করলাম প্রথম মাসে হয়তো 12টা, পরের মাসে গিয়ে হয়তো 16টা ক্লাস জয়েন করলাম, তারপরের মাসে গিয়ে হয়তো 20টা ক্লাস জয়েন করলাম, কিন্তু নিজের মাইন্ডসেট এটা রাখতে হবে যে যে কটাই যোগাসন ক্লাস জয়েন করি বা যে কটা দিনই আমি বাইরে জিমে যাই বা আমার ট্রেনার আমার বাড়ি এসে করাক, যে পদ্ধতিই হোক না কেন, সেটা যে কটা দিন ক্লাস হচ্ছে তার বাইরে আমি 21 দিন ফলো করব, যে 21টা দিন আমি ফিজিক্যাল ওয়ার্কআউটের মধ্যে থাকবো। বাকি 9টা দিন কিন্তু চিট ডে রয়েইছে, যে আমি একটু হাঁটলাম বা একটু জগিং করলাম বা কিছুই করলাম না, রেস্ট নিলাম, 9টা দিন রয়েছে। তো 21টা দিন আমার ফিজিক্যাল ওয়ার্কআউটের মধ্যে দিয়ে আমি যাব, এই টার্গেট নিয়ে শুরু করাটাই একজন বিগিনারের জন্য সব থেকে ভালো। দেন তারপর 21 দিন আপনি খাওয়া দাওয়াটার উপর নজর দিয়ে বিষয়টাকে দেখলেন, সেখানেও 9 দিনের একটা ছুটি পাওয়া যাচ্ছে, হ্যাঁ। যে কোনোদিন হঠাৎ করে একটা গেট টুগেদার প্রোগ্রামে চলে গেলেন বা পিকনিক হলো বা মুভি দেখতে গেলেন, ওখানে গিয়েও কি আপনি বাদ বিচার করে খাবেন? সে তো ঠিক কথাই। তো একদম। সেই দিক থেকে ওখানে 9 দিনের একটা গ্যাপ আপনি পাচ্ছেন। দেন এটা একটা অন্য লেভেলের কথা বলবো, যে ফ্যামিলি, ফ্রেন্ড, হ্যাঁ পাটা অবশ্যই একটু লম্বা করে দিই, ফিনান্সিয়াল দিক, সবকিছুই একটার সাথে একটা কানেক্টেড, তবেই আপনি ফিট থাকতে পারবেন, একদম। সেখানেই আপনার ফিটনেস জার্নিটা আপনি কন্টিনিউ ধরে রাখতে পারবেন। তো পরের 3 মাস যেটাতে হচ্ছে 21 দিন, সেই 21 দিনে চেষ্টা করতে হয় যে ফ্যামিলি, ফ্রেন্ড, এই দিকে মানে মেন্টালি আপনি কতটা পিসফুল থাকছেন, তো তখনই আপনার ফিটনেসটা আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। না হলে ওই আমার এখন 70 কেজি আছে, আমি 10 কেজি কমাতে চাই, হয়ে গেল 60 কেজি, গোল অ্যাচিভ হয়ে গেল, তারপর কি আপনি আর সেই 70 কেজিতে যাবেন না বলে ভাবছেন? না, সেটা না। সম্ভব নয়। কমানোটা তো মানে কি বলবো, অনেক সহজ পদ্ধতি, একদম কিন্তু ধরে রাখা, কমিয়ে ধরে রাখাটা অনেক বেশি কঠিন পদ্ধতি। সাধনা। হ্যাঁ, একদমই তাই। কারণ এটা আমি মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার স্কুলের ওরা জানে যে আমার একটা অপারেশন হওয়ার পর থেকে আমি কোনো কিছুই কন্ট্রোল করতাম না, খাওয়া দাওয়া, আমার 89 কেজি ছিল। 2019 সালে শুধু আমি ডায়েট করে 19 কেজি কমিয়েছিলাম, শুধু নিজে ডায়েট করে, মানে আমি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ বা কোনো ইউটিউব কিছু দেখে না। হ্যাঁ, তো যে যে খাবারগুলো বললেন সেগুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে, কার্বোহাইড্রেট একদম কমিয়ে দিয়ে আমি 19 কেজি কমিয়েছিলাম। কিন্তু এই আবার যে করোনার সময় এই যে ছুটি হলো, তাতে বাড়িতে বসে আবার একটু খাওয়া দাওয়া বেড়ে গেল, হ্যাঁ, ওয়ার্কআউট কিছুই ছিল না, এই সমস্ত করে করে তারপরে আবার 83 কেজিতে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তো এখন এই 3 মাসে আমি মোটামুটি 4 কেজি মতন আমার কমেছে, এখন 79 এসছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথাও বলি, মানে আমার বেশ ভালো লাগছে বলতে, সেই জন্যই বলছি। সেটা হচ্ছে এখন আপনার কাছে তো মঙ্গল, বৃহস্পতি, শনি 3 দিন সকাল 7:30টায় ক্লাস থাকে। তা আমি তো 5টার সময় উঠে সমস্ত আমার কমপ্লিট করে রাখি, 7টার মধ্যে স্নান টান করে 7টা 15-র মধ্যে রেডি হয়ে থাকি পুজো দেওয়ার জন্য, এবং হাজবেন্ডকে তুলে দিয়ে ওঠো ওঠো আমার ব্যায়ামের ক্লাস আছে, ব্যায়ামের ক্লাস আছে। তা আমি একদিন জিজ্ঞেস করছি যে তুমি কি বিরক্ত হও এরকম তুলে দিচ্ছি তোমাকে ঘুম থেকে?
বলছে আমি যে কি খুশি হই তুমি নিজেও ধারণা করতে পারবে না, কারণ আমি দীর্ঘদিন তোমায় বলে এসেছি যে তুমি কিন্তু ব্যায়াম করো। ও রেগুলার ব্যায়ামের মধ্যে থাকে, তো দীর্ঘদিন বলে এসেছি, তুমি কোনোদিনই আমার কথা শোনোনি। কিন্তু যাই হোক, আজকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তুমি এই যে প্রতিদিন ক্লাস করার এই যে তোমার একটা মানসিক ইচ্ছা তৈরি হয়েছে, তুমি যে করছো, এটা দেখেই আমার ভালো লাগছে। এই তাগিদটাই এই বড় কথা। তাগিদটাই বড় কথা। তো যে কোনো কারণেই হোক, মানে বিপদে পড়েই হোক বা যাই হোক, আমি যেটা করছি, এবং সত্যি কথা বলতে কি, আমি ক্লাসটা এনজয় করি। আমি এটুকুনি বুঝেছি যে যে কাজই আমি করি না কেন, তার মধ্যে সেটা যদি আমি এনজয় না করতে পারি, দীর্ঘদিন সেই কাজ আমার পক্ষে Continue চালিয়ে নিয়ে করা যাওয়া সম্ভব সম্ভব নয়। তো আমি আপনার ক্লাসটা খুব এনজয় করি। আর এর আগেও আমি একটা জায়গায় যোগা করতাম, অনলাইন হ্যাঁ, আমি ক্লাসই এটাই জিজ্ঞাসা করতাম। করতে হ্যাঁ, যাচ্ছিলাম অনলাইন যে ক্লাস। আপনার যোগার ধারণা কি যোগ সমৃদ্ধি থেকেই, নাকি তারও আগে আপনি কোনো না, জায়গায় হ্যাঁ, জয়েন করেছিলেন? আমি অনলাইনেই করতাম, আরেক জায়গায়, ওখানেও প্রায় 1 বছর করেছিলাম। আমার বেশ কিছু উপকার হয়েছিল, কিন্তু টাইমে অ্যাডজাস্ট হচ্ছিল না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্লাস করতে বসে আপনার যে সিরিয়াসনেস, হ্যাঁ, মানে টিচার যদি খুব সিরিয়াস না থাকে, তাহলে তো স্টুডেন্টরা তো ফাঁকিবাজি করবেই। এটা আমার নিজস্বই মানে উপলব্ধি আর কি। তো আপনার যে সিরিয়াসনেসটা, আপনি যেভাবে ক্লাস করান, সেই ব্যাপারটা যেহেতু আমি আগে একজনের কাছে করেছি, তো সুতরাং এর মধ্যে একটা মানে ভাস্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, তো আপনার ক্লাসটা করতে তখন আমার মনে হয় যে আমি পুরোটাই এখানে পাচ্ছি। আপনার কি মনে হয় আপনি অনলাইন করছেন নাকি আমি সামনে বসে করাচ্ছি? এই অভিজ্ঞতাটা আপনার কেমন? না, মানে আমি স্ক্রিনের দিকে তাকালে মনে হয় অনলাইন করছি, যেটা ফ্যাক্ট। কিন্তু আমি যখন মেডিটেশন করি বা ম্যাক্সিমাম ক্লাসগুলো, আপনি আমাকে দেখেছেন কিনা জানি না, যে আমি একটু চোখ বন্ধ করেই একদম, ব্যায়াম একদম। করি, তখন আমার মনে হয় না যে আমি অনলাইন ক্লাস করছি, তখন আমার মনে হয় আমি অফলাইনই করছি। আপনি সামনে আছেন এবং আমার আশেপাশে আরো কয়েকজন আছে, এই ফিলিংসটাও আমার মধ্যে আসে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনার ক্লাসটা খুব এনজয় করি, আপনার অসংখ্য বকাটাও আমি ধন্যবাদ। খুব এনজয় করি। আপনি বকেন বলে মনে হয় যে না, ঠিক, আমি ঠিক পথে যাচ্ছি, তা নাহলে তো বকা খেতাম না। আপনারা যে এত গুরুত্ব দিয়ে ক্লাসটা করেন বলেই আমারও সেইভাবে 100% দিতে ইচ্ছা করে, যে আপনারা নিচ্ছেন, একটা স্টুডেন্ট কতটা নিতে পারবে তার উপরেই তো সেই শিক্ষিকাটাকে প্রদান করবে, যে না ওর নেওয়ার ক্ষমতা আছে, তাহলে ওকে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। তো সেই দিক থেকেই আমার আপনাদেরকে যতটুকু আমার অভিজ্ঞতা, আমি ততটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তবে আমার যেহেতু আহ, প্রথমে আমি শুরু করেছিলাম অফলাইন দিয়েই, মানে 1:1 আমি ক্লাস করাতাম, বিভিন্ন অভিজ্ঞতা আছে তার। তো লকডাউনের আগে থেকেই আমি অনলাইন ক্লাস শুরু করেছিলাম, যেহেতু লকডাউনের সময়ে সবকিছু অনলাইন হয়ে গেল। তখন আমার ওই পুরানো যারা অনলাইন ক্লাস করতো, প্রথম যে অফলাইন ক্লাস শুরু করেছি, তাদের বাড়ির লোক যারা বাইরে বিদেশে থাকছে, তারাই আমাকে ইনসিস্ট করেছিল যে তুহিনা, তুমি যদি আমার মাকে করাও, তুমি যদি আমার শাশুড়ি মাকে করাও। সেই থেকেই আমার অনলাইন ক্লাস শুরু। তখন 2019 সাল, করোনার কোথাও কিছু নেই। নেই। সেইখান থেকেই আমার অনলাইন জার্নিটা শুরু। তারপর পুরোপুরি ভাবেই 20 সাল, 21 সালও বলা যায় যে আমি অফলাইন ক্লাস করিনি তখন। তো যেহেতু আমার অভিজ্ঞতাটা করোনার আগে থেকেই, তাই আমার খুব একটা অসুবিধা হয়নি ক্লাস শুরু করতে। তো আমি যখন পুরোপুরি অনলাইনেই ক্লাস করে অভ্যস্ত হয়ে যাচ্ছি, চারপাশে আমার কেউ নেই, অথচ আমি স্ক্রিনের দিকে তাকিয়েই ক্লাস করছি। ধরুন এরকম জায়গায় একটা ফোনটা রেখে এইভাবে বসে 12 ঘন্টা ক্লাস করতাম তখন। ফার্স্ট টাইম অনলাইন যখন শুরু করেছি, 1:1 ক্লাস করাতাম। আমি তো নিজে এক্সারসাইজ করি রেগুলার, তারপরেও আমার দেখছি যে ঠিক এই পজিশন থেকে একটা ব্যথা করছে, কেন কি আমি 12 ঘন্টা একটা দিকেই তাকিয়ে ফোকাস করে আছি। তো তারপর আস্তে আস্তে বিষয়টা যখন বুঝছি যে না, এইভাবে হবে না, ফোনটা একটু উপরে রাখতে হবে যাতে সবাই আমাকে পুরোপুরি দেখতে পায়, আমিও সোজাভাবে ক্লাসটা অ্যারেঞ্জ করতে পারি। তো সেইভাবে আস্তে 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 অনলাইন ক্লাস করানোর অভিজ্ঞতাটাও আমার বাড়ে। আর আমি এমন ভাবেই ক্লাস করাই যে কেউ একটা ভুল করলো,
আবারও সেইটাই কাউন্ট করতে থাকি, যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় যে না কেউ তো ভুল করছে, তাই আবার করে কাউন্টিংটা হচ্ছে। বা কেউ ভুল করলো, সে বুঝতে পারছে না যে সে ভুল করেছে, হ্যাঁ। তখন ওই ভুল এক্সারসাইজটা আমি করে দেখালাম যে দেখুন আপনি এইটা করেছেন, এটা ঠিক নয়, আপনাকে এটা করতে হবে। এই যে ভুল করে দেখানো, তারপর তাকে আবার ঠিকটা সংশোধন করে দেওয়া যে ঠিকটা করুন, এইভাবেই আমার অনলাইন ক্লাসের জার্নি। তো আচ্ছা। সেই কারণেই আপনাদেরকে এত বকি, চিৎকার করি। না, না, আপনারা সে তো অনেকেই ঠিক আমার থেকে বয়স জ্যেষ্ঠ, তবুও যেভাবে আমি ক্লাস করাই, মাঝে মাঝে মনে হয় আমার যে বোধহয় আরেকটু সাউন্ডটা লো করে বললে ভালো হতো। না, একদমই না, কারণ বয়স যাই হোক না কেন, এখানে আমরা গুরু আর শিষ্য, সুতরাং অবশ্যই। সেই জায়গাটা তো মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, যোগাটা আমি যেটা বুঝেছি এই 3 মাস করে, তো যোগাটা তো আমরা ব্যায়াম ব্যায়াম বলি, এক্সারসাইজ বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা থেরাপি, এটাও কিন্তু একটা মেডিসিন। হ্যাঁ, তো সুতরাং মানে সেইটা যদি ডক্টর যদি রুগীর অসুস্থতা দেখে ঠিক মেডিসিন প্রেসক্রাইব না করে, তাহলে সে রুগী তো কখনোই সুস্থ হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করেন সেটা প্রত্যেকের প্রবলেমটা বুঝে সেইগুলোকে তাকে বারবার করে করানো বা সেই জায়গাটা ঠিক করে দেওয়া, তো এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তার জন্য বকা, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তো বকা মানে যেমন বকেন তেমন ভালোবাসেনও তো। হ্যাঁ, সবসময় যে কাছে পেয়ে জড়িয়ে ধরে আদর করলেই ভালোবাসা বোঝানো যায় তা নয়, আমরা প্রত্যেকেই ম্যাচিওর, চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজেও ভালোবাসাটা বুঝতে পারি, সুতরাং আপনি ওইটা করবেন না। হ্যাঁ, আপনি আচ্ছা খুবই মানে ঠিক না হলে নিশ্চয়ই পানিশমেন্ট দরকার, নিশ্চয়ই করবেন, ঠিক আছে, তাহলে খোলা মনে বকবো একদমই বলছেন। খোলা মনে বকবেন। আচ্ছা, এবার বলবো আপনি আগে ডায়েট সম্পর্কে কি বুঝতেন, বা প্রপার ডায়েটের মধ্যে এসে আপনার মানে খাওয়া দাওয়া সম্পর্কে কি নলেজ হচ্ছে, সেই বিষয়ে আমাকে একটু বলুন যে আগের ডায়েট আপনার কেমন ছিল। হ্যাঁ, আগের ডায়েট আমার যেরকম ছিল সেই ডায়েটটা সম্পূর্ণভাবেই মানে আমার মস্তিষ্ক প্রসূত ছিল, মানে ওটা আমি ভেবে নিয়েছিলাম। তো ভাবনাটা খুব একটা ভুল ছিল না, এই কারণে বলবো কারণ আমি নিজে বায়োলজির স্টুডেন্ট, বায়োলজির টিচার, সুতরাং কোনটা আমার শরীরের পক্ষে ঠিক, কোনটা ঠিক নয়, বা কোনটার ইনটেক করলে ক্যালোরি আমার বেশি যাবে, কোনটা কম যাবে, এটা সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা ছিল। এবং যেহেতু দীর্ঘদিন ধরে আমি মানে সুগারের পেশেন্ট, তো আমার তো অনেক কিছু এমনিতেই খাওয়া বারণ বা লিমিটেড খাওয়ার ব্যাপার। তো সেই জায়গাটার থেকে আমি তখন যে ডায়েটটা করতাম সেই ডায়েটটা আমি মোটামুটি ভাবে এরকম করতাম যে সকালবেলায় একটু দুধ আর ওটস, কলা, একটা কলা দিয়ে খেয়ে চলে যেতাম, শশা গাজর নিয়ে যেতাম, টমেটো নিয়ে যেতাম, দুপুরবেলা একটা রুটি আর তরকারি খেতাম, বিকেলবেলা চা, কোনো কোনো দিন বিস্কিট খেতাম, কোনো কোনো দিন খেতাম না, আর রাত্রিবেলা ফিরে এসে রুটি বা ভাত কোনোটাই খেতাম না, যে তরকারি করতাম বা আর যেটুকুনি যা থাকতো সেটাই খেতাম, মানে খাওয়াটা আমি এই জায়গায় নিয়ে চলে গেছিলাম। তো তাতেই আমার কিন্তু 6 মাসে অনেকটাই মানে ওই জায়গাটা তখন আমার একটা রোগা হওয়ার সাধনা ছিল। হ্যাঁ, তো যাই হোক তখন আমি মানে ওটা ভীষণভাবে মেনটেন করতাম। তো সেক্ষেত্রে আমার অনেকটা 6 থেকে 8 মাসে আমার এরকম 19 কেজি মতন কমেছিল। আর এখন আপনি যে ডায়েটটা আমাকে দিয়েছেন মোরলেস তো মানে আমি ওটা ফলো করছি, একদম 100% যে করতে পারছি এটা আমি বলতে সেটা পারবো তো না। আমি বারণও করেছিলাম যে মন চাইবে যতটুকু ততটুকু করবে, হ্যাঁ। স্ব ইচ্ছায়। এখন কি কি বলুন তো, মন একদিন চাইলেও প্রশ্রয় দিলাম, সে আবার দ্বিতীয় দিন চাইছে, তো তখন প্রশ্রয় দিলে তো আমার ক্ষতি, ওই জন্য আমি মানে ওকে চেষ্টা যতটা করছেন। পারছি হ্যাঁ কন্ট্রোল করে রাখতে। আর করতে করতে একটা অভ্যেস হয়ে যায় তো মানুষের, খাওয়া দাওয়াটাও এটা একদম। অভ্যেসের মতন, তো ওই অভ্যেসটা আমার হয়ে গেছে। আর এখন মানে বয়সও তো হচ্ছে একটু, মানে কোনো কোনো বিষয় একটু খাওয়ার বিষয়ে একটু লোভেরও একটা আধিক্য জন্মাচ্ছে মাঝে মধ্যে, তো সব মিলিয়ে মিশিয়ে চেষ্টা করছি। আপনি বলেছিলেন আমায় যে যে ডায়েটটা দিয়েছেন সেটা 60% ফলো করতেই হবে, তো আমি তার থেকে একটু বেশিই করছি, ওই মাঝে আর মধ্যে একটা মোটামুটি দিন। জানেন আমাদের টেস্ট বার জিভের 14 থেকে 21 দিনের মধ্যে আমাদের টেস্ট বার গুলো চেঞ্জ হয়ে যায়। যখন আমরা জাঙ্ক ফুড থেকে প্রাকৃতিক খাবারে আসি, সেই খাবার
14 দিন থেকে 21 দিন যদি ঠিকঠাক মতো খাওয়া যায়, তাহলে ওই খাবারগুলো না যেটা খাচ্ছি সেটাতেও নতুন ধরনের টেস্ট পাওয়া যায়, ভালো লাগার সৃষ্টি হয়। ওই যে প্রথমেই বললেন, যদি কোনো কিছু মন থেকে ভালো লাগা থেকে না করা যায়, হ্যাঁ, একদম তাহলে দীর্ঘদিন সেটা কন্টিনিউ করা control সম্ভব করা হয়। যায় না, সেটা ঠিক। আর এমনিতেই আমার বাড়িতে তেল মশলা স্পাইসি রান্না হয় না, আমার হাজবেন্ড চান না। আর আমি মানে আমার একটা অপারেশন আছে, গলব্লাডারের স্টোন, গলব্লাডার রিমুভ করা, প্লাস আমার ফুড ক্যানেলও স্টোন হয়েছিল, তার উপরও একটা। তবে থেকে আমি আর খুব মানে স্পাইসি কিছু সহ্য করতে পারি না, মানে খাওয়া তো দূরের কথা, আমার দেখলেই মানে সেটা একটা শরীর নিতে অসুবিধা। পারে না, অসুবিধা হয়। তো সেক্ষেত্রে ওটা আমি করি না। আর বাইরের খাবার খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। ওই 2 মাসে একবার হয়তো একটু কিছু কিনে এনে খেলাম। আর বাড়িতে যেহেতু একটু মাঝে মধ্যে পুজো করি, মিষ্টিটা একটু খেয়ে ফেলি। কিন্তু আমার বাড়িতে কোনো চিনির ব্যবহার নেই, ময়দার ব্যবহার নেই। আচ্ছা, এটা তো মানে খুব ভালো কথা। হ্যাঁ, বছরে 2 থেকে 3টে দিন আমার বাড়িতে ময়দা হয়, এই মানে লুচি পরোটা হয়। যেহেতু ঠাকুর আছে তাকে দিতে হয়। আর চিনির ব্যবহার আমার নেই। আর ভাত বলতে গেলে হাজবেন্ড যেদিন বাড়িতে থাকেন ওনাকে ভাত করে দিই। আর না হলে আপনি ভাত একদমই খান না? আমি মানে একদমই বললে ভুল বলা হবে, রবিবার দেখুন, দিনটা আমি খাই। যেটা বলবো সেটা হচ্ছে, কার্বোহাইড্রেট খেলে তোমাদের তো গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজ আমাদের ব্রেনটাকে চালায়। হ্যাঁ, তো সেই দিক থেকে কার্বোহাইড্রেট খেতে হবে, তবে আমরা সেটা চেষ্টা করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার। যেরকম আলুটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আলু আমি খাই। তো সেটা সাদা আলু হোক বা লাল আলু। হ্যাঁ, দুটোই খাই। এবার ওটস খেতে পারেন, বা কিনুয়া খেতে পারেন। কিনুয়া খাই, আমি ভাতের বদলে কিনুয়া খাই। তো এই কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো আপনি একদম খেতে পারেন। হ্যাঁ, কার্বোহাইড্রেটটা আরেকটু ভাতটা কমিয়ে দিচ্ছি এই কারণে, ওটা আমার ওয়েটের জন্য নয়, ওটা সুগারের জন্য আমি। কারণ আমাকে এখন ব্রাউন রাইসটা হ্যাঁ, কিন্তু খেতে ওটা পারেন, কিন্তু খুবই বাজে খেতে। খেতে তার বাজে। থেকে আমার খাওয়া অনেক ভালো। আর অ্যাকচুয়ালি স্কুল থাকলে না আমার ডায়েটিংটা প্রপার হয়, একদম, কারণ টাইমের একটা রুটিনের ব্যাপার মধ্যে থাকে, থাকেন। রুটিনের ব্যাপার। আর বাড়িতে থাকলেই কি এটা করছি ওটা করছি, মনে হলো একটু এটা খেয়ে ফেলি, ওটা খেয়ে ফেলি, ওটা খেয়ে ফেলি। হ্যাঁ, তো ওই রবিবার দিন দুপুরবেলাটা অবশ্যই ভাত খাই সেদিন। আর অন্যান্য দিন ধরুন সারা সপ্তাহের মধ্যে যদি কোনোদিন রাত্রিবেলায় মাছের ঝোল ঝোল করি তখন ভাত খাই, কিন্তু পরিমাণে আমি খুব অল্পই তখন নিই আর কি, খাই আর কি। আর কার্বোহাইড্রেট অন্যান্য সবকিছুই খাই, কিন্তু রুটি আর ভাত এই দুটোর ক্ষেত্রে আমি একটু মানে কমই খাই, মানে খাই না বললেই চলে। সবটা একদম ব্যালেন্স করে খেতে হবে, মানে হ্যাঁ, আমাদের শরীরে তো সবটাই সবই দরকার। দরকার, সে তো তো সেই ঠিক দিক কথা। থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফ্যাট মানে গুড ফ্যাট, গুড ফ্যাট। তো অবশ্যই সবটা ম্যানেজ করেই একটা ডায়েট, যেমনটা আপনাকে বলেছি হ্যাঁ, সেইভাবে যতটা চলা যায় চেষ্টা করবেন। হ্যাঁ, আমি ওটা মানে আপনার ওই ডায়েটটা আমি একদমই ফলো করছি। মানে এখন যোগাসন ওটা একটা ঠিক মতো করুন, হ্যাঁ, ডায়েটটা routine ঠিক হয়ে মতো গেছে। করুন, তার সঙ্গে ওই যে থার্ড 21 রুলস যেটা Rules, বললাম, হ্যাঁ। ফ্যামিলি, ফ্রেন্ড, ফিনান্সিয়াল দিক, আর তার সঙ্গে ফিটনেস, সবটাই একটার সঙ্গে একটা রিলেটেড। তো সেইভাবেই জীবনযাত্রা এগিয়ে নিয়ে চলুন। তবে এবার বলবো যে আমাদের যোগ সমৃদ্ধি পরিবারকে আপনার তরফ থেকে যে মেসেজটা দেওয়ার আছে, আপনি আপনার নাম বা পরিচয় দিয়ে বলুন। আমার আমার নাম হচ্ছে সঞ্চিতা মৈত্র, আমি নাকতলাতে থাকি। আর আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। অনেকটাই জার্নি করতে হয় আমাকে, ডেলি 3.5 ঘন্টা। তো যোগ সমৃদ্ধির সাথে আমার পরিচয় আমার স্কুলেরই এক সিনিয়র দিদি, ইতিলতা দি, ওনার মাধ্যমে। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তখন উনি যোগ সমৃদ্ধির মানে ঠিকানা আমাকে দিয়েছিলেন যোগাযোগের জন্য। তো আমি সেখানে যোগাযোগ করে আমার প্রবলেম যেটা ছিল, মানে খুবই খারাপ অবস্থা ছিল আমার পা নিয়ে, আমি যে কোনোদিন মানে চাকরিটা কন্টিনিউ করতে পারবো কিনা, আমি এখান থেকে ক্যানিং ডেলি যাতায়াত করতে পারবো কিনা, এটাই আমার কাছে ভীষণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু যোগ সমৃদ্ধিতে যাওয়ার পর এবং ম্যামের কাছে আমার এই বিগত 3 মাসের এক্সারসাইজের ফলে আমি এখন অনেক ভালো আছি, এবং মানে রেগুলার স্কুল যাতায়াতও করতে পারছি, সেইভাবে আমার ব্যথা যন্ত্রণা সেগুলো নেই। আর আরেকটা ম্যাম বলছি যে আমার
মানে এটা কেন জানি না, ডাক্তাররা তো বলেন যে অস্টিও আর্থারাইটিস হলে ওয়েটটা কমাতে হবে। আমার 4 কেজি ওয়েট কমার ফলে কিনা বুঝতে পারছি না, আমার পায়ের ব্যথাটাও কিন্তু আগের থেকে আচ্ছা। কমেছে। তো আমি তো ভীষণই ভালো আছি। আর যোগাসন নিয়ে তো নতুন করে আর আমাদের ভারতীয়দের বিশেষ করে বলার কিছু নেই, কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রাচীন কাল থেকেই যোগ ব্যায়াম বা যোগাসনের মাধ্যমে কিভাবে মানুষ সুস্থ থেকেছে, দীর্ঘদিন ভাবে নিরোগ থেকেছে। তো আমি একটা কথাই বলবো যে আপনারাও আসুন, যদি কোনো প্রবলেম নাও থাকে তবুও আপনারা রেগুলার যোগাসনের মধ্যে থাকুন। আরেকটা কথা বলবো, যোগাসন অনেক জায়গাতেই করায়, এটা ঠিক। আমি নিজেও এর আগে আরো 2 জায়গায় করেছি, কিন্তু আমার কেন জানি না যোগ সমৃদ্ধিতে আসার পর আমার মানে এটা আমার কাছে অনেক বেশি ফ্রুটফুল হয়েছে। এবং শুধু শারীরিক দিক থেকে বলবো না, মানসিক দিক থেকেও। কারণ শুধু যে তুহিনা ম্যাম যোগাসন করান বা ব্যায়ামের ক্লাস করান এরকম নয়, উনি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন, অনাথ বাচ্চাদের নিয়ে কাজ করেন, বয়স্ক বৃদ্ধা যারা ফিনান্সিয়ালি অনেকটা পিছিয়ে পড়া তাদের নিয়ে কাজ করেন। তো এরকম একটা মানুষের সান্নিধ্যে থাকা, এটাও আমার কাছে মনে হয় একটা মানসিক দিক থেকে মানে কি বলবো, নিজেকে খুব একটা ভালো জায়গায় থাকার একটা অনুভূতি দেয়, মানে এরকম মানুষের সাহচর্য। আর উনি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ওনার যে অভিজ্ঞতা, ওনার যে কর্মকাণ্ডের যে পরিধি, এবং ওনার যে প্রত্যেকটা মানে ওনার আহ, কি বলবো, ওখানে শিষ্যই বলবো আর কি, আমরা তো ওরকমই ওনার কাছে। তো তাদের প্রত্যেকের প্রতি ওনার যেভাবে দৃষ্টি একটা ক্লাসের সময়, এটা আমার কাছে খুবই অবাক লাগে, যেটা হয়তো অনলাইনে সম্ভব না হওয়ারই কথা। বা ঠিক আছে, ইগনোর করে যাই, ও ভুল করছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সেটা কিন্তু ম্যামের সেন দৃষ্টি থেকে কারুর রক্ষা নেই। মানে এত সুন্দর করেই উনি প্রত্যেকের প্রতি নজর রেখে প্রত্যেকের জেস্চার এবং পশ্চার এত সুন্দরভাবে উনি দেখেন এবং সেটাকে রেকটিফাই করে দেন। এবং যার জন্যই বোধহয় আমার মনে হয় যে আমি এত তাড়াতাড়ি মানে আমার এত কঠিন প্রবলেমটা আমি রিকভার করতে পেরেছি। তো আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যোগব্যায়াম বা যোগাসন করার জন্য কোনো ঠিকানা বা কারুর সাথে যোগাযোগের জন্য, তো আমি যোগ সমৃদ্ধির কথাই বলবো। কারণ আমি ভীষণভাবে বেনিফিটেড যোগ সমৃদ্ধির থেকে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যে আপনার অভিজ্ঞতা, সেটা শুনে আমার খুব ভালো লাগছে। যোগাসন তো শরীর এবং মনের একটা অদ্ভুত সংযোগ স্থাপন করে দেয়। আপনি এই শারীরিক সুস্থতা তখনই পাবেন যখন আপনি মানসিকভাবে এখানে কানেক্ট হয়ে সম্পূর্ণ বেনিফিটটা নিতে পারবেন। এই যে আপনার কথা বলা, যে এখানে এসে আপনার ভালো লাগছে, এই ভালো লাগার থেকেই আপনার সুস্থতা, না হলে কখনোই সম্ভব হতো না। যে এই 3টে মাসে আপনি পাটা ভাঁজ করে বসেছেন, এটা আমার দেখে আমার ভালো লাগছে। 3 মাস আগে আপনার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, আপনার বডি স্ট্রাকচার যেমন ছিল, বা ওভারঅল যে একটা মুমূর্ষ ব্যাপার, অসুস্থতায় মানে একটা সারাক্ষণ শরীরে একটা ব্যথা থাকলে যেটা একটা হয়, জীর্ণতা, সেই জায়গা থেকে যে প্রাণোচ্ছল ভাবে আপনি আমাদের সাথে কথা বলছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এপিসোডটি শেষ করছি। ইনহেল and exhale. Inhale and exhale. নাক থেকে নেবেন, মুখ থেকে হা করে এক্সেল করবেন। Inhale and exhale. Inhale and exhale. নাক থেকে নেবেন, মুখ থেকে ফু দিয়ে ছাড়বেন। Inhale and exhale. Inhale and exhale.
রাইট হ্যান্ড নাসাগ্র মুদ্রা। আমরা রাইট নাজাল হোল অফ করব, লেফট টু ইন, রাইট টু আউট। বাঁ দিক থেকে নেব, ডান দিক থেকে ছাড়বো। চন্দ্রভেদী প্রাণায়াম 6 টাইমস। লেফট টু ইন and right to out. Left to in, right to out. আমরা hands down, normal breathing. Inhale and exhale. আমরা right hand নাসাগ্র মুদ্রা, থামস and ring finger দিয়ে আমরা সূর্যভেদী প্রাণায়াম করব। রাইট টু ইন and left to out. প্রত্যেকবার ডান দিক থেকে নেব, বাঁ দিক থেকে ছাড়বো। রাইট টু ইন and left to out. Right to in and left to out. Down. Again, normal breathing. Inhale and exhale. Inhale and exhale. আমরা অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করব। এগেন রাইট নাজাল হোল অফ, নাসাগ্র মুদ্রায় রাইট নাজাল হোল অফ, লেফট টু ইন, রাইট টু আউট, রাইট টু ইন and left to out. One circle হলো, আমরা 6 টাইমস করব। লেফট টু ইন, রাইট টু আউট, রাইট টু ইন, লেফট টু আউট, লেফট টু ইন, রাইট টু আউট, রাইট টু ইন, left to out. Down, normal breathing. Deep inhale and deep exhale. আমরা ভামরি প্রাণায়াম করব। আপনি একবার আমাকে দেখুন, থামসটাকে ঠিক এইভাবে এয়ার টাইট করে কানটা বন্ধ করলাম। আঙুলের পজিশন একটা আইব্রোর উপর, 3টে আঙুল চোখের উপর, ঠিক নাকের পাশে। থ্রি টাইমস হওয়ার পর হাত চাপ করে চোখে দিয়ে তারপর চোখটা বন্ধ করে একটু বসবো। আপনি করুন। হাতটা আগে রাফ করুন, তারপর চোখে দেবেন, তারপর চোখটা খুলবেন।